এমনিতেই ঘন অন্ধকার জঙ্গলের মাঝে বিভিন্ন জন্তু জানোয়ার সহ চোর ডাকাতের সাথে রহস্যের কোনো অবশেষ নেই। কিন্তু জঙ্গল যদি ঘন না হয়ে হালকা পাতলা এবং বিরল হয়, তবুও কি রহস্যের কোনো অবকাশ থাকে? আচ্ছা, আচ্ছা, অশরীরীর ছোঁয়া লাগলে নাকি রোগ ব্যাধির পর মৃত্যু আসে, কিন্তু এরকমটা কি হওয়া সম্ভব যে অশরীরীর ছোঁয়ায় তার মৃত্যু না হয় নাকি মাথাটা খারাপ হয়ে যাচ্ছে? রিটায়ার্ড ফরেস্ট অফিসার শান্তনু স্যার তার কর্মজীবনের এক আবেগময় অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন, যা আমি সরাসরি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এক বাস্তব জীবনের অভিজ্ঞতা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করেছে। বোমাইগুড়ির জঙ্গলে সেই সময় এক সার্ভে হচ্ছিল এবং শান্তনু স্যার সেই সার্ভের অফিসার ইনচার্জ ছিলেন, এবং তার জুনিয়র রামচরণ সিং, তিনি সেখানে মানে সেই বুমাইবুরুর জঙ্গলে সার্ভের কারণে টেন্ট লাগিয়ে বসবাস করতেন। গল্পটা এতদূর পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এরই মধ্যে অফিসের খবর আসে যে রামচরণ সিং বিগত 2-4 দিন ধরে পাগলের মতো আচরণ করছে। শান্তনু স্যার বলেন যে খবর পাওয়া মাত্রই আমরা বেশ কয়েকজন মিলে সেখানে যাই এবং জঙ্গলে গিয়ে দেখি যে জঙ্গলটা খুব একটা ঘন নয়। জঙ্গলে বেশ কয়েকটা বড় বড় গাছ রয়েছে এবং চারিদিকে গাছে ঘেরা একটা ফাঁকা জায়গার মতো রয়েছে। সেখানে আছে টেন্ট লাগানো। দুটো টেন্ট ছিল, তার মধ্যে একটাতে ছিল রামচরণ সিং এবং আরেকটা টেন্ট যেটা তার তুলনায় আরেকটু ছোট, সেখানে থাকতো তারই অ্যাসিস্ট্যান্ট ভূপাল। শান্তনু স্যার ওরা ওখানে পৌঁছে যাওয়ার পর দেখেন যে একটা কাঠের মাচার উপরে রামচরণ বাবু শুয়ে আছে। রামচরণ বাবু ওনাদের দেখেই উঠে নামেন এবং শান্তনু স্যার তার হালচাল জিজ্ঞাসা করায় রামচরণ বাবু কোনো উত্তর দেয় না, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট ভূপাল সে এগিয়ে আসে। সে এগিয়ে এসে শান্তনু বাবুকে বলেন যে জানেন তো স্যার, এখানে না খুব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে, মানে আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। তাই আমি আপনাদের টেলিফোন করে জানিয়েছি। আজ 3 দিন ধরে প্রত্যেক একটা কুকুর এসে স্যারকে বিরক্ত করছে। আমি থাকি এই টেন্টে এবং স্যার থাকে ওই যে ওই বড় টেন্টটা, ওখানে থাকেন স্যার। তো স্যার প্রায় বলেন যে আমি যখন রাত্রে মাচার উপরে শুই তখন একটা কুকুর এসে মাচার নিচে ঘেউ ঘেউ করে, আবার আমার গাও ঘেঁষতে আসে। কথাটা শুনে আমি খুব একটা গ্রাহ্য করিনি, ইগনোরই করি, কিন্তু মোটামুটি ওই 3-4 আগে হঠাৎ করেই রাত্রিবেলা স্যার ভুপাল ভুপাল করে চিৎকার করে উঠলেন। আমিও ঘুম ভেঙে উঠে যাই। উনি চিৎকার করে ডেকে বলেন যে ভুপাল জলদি এসো, লাঠিটা নিয়ে এসো, আমি কুকুরের লেজটা ধরেছি, তুমি তাড়াতাড়ি এসো। আমি ঘুম ভেঙে উঠে দৌড়ে বেরিয়ে দেখি, আপনি বিশ্বাস করবেন না, কিন্তু বিশ্বাস করুন আপনাদের মতন মানুষদের সামনে না আমাদের মিথ্যে কথা বলার সাহস নেই। আমি দেখলাম স্যারের ঘর থেকে একটা মেয়ে মানুষ বেরিয়ে দৌড়ে জঙ্গলের দিকে চলে গেল। আমি স্যারের ঘরে গিয়ে দেখি স্যার বিছানার মধ্যে হাজারে একটা দেশলাই খুঁজছেন। স্যার আমাকে দেখে জিজ্ঞাসা করলেন যে তুমি কুকুরটা দেখলে? আমি বললাম কই না তো স্যার, কুকুর তো দেখিনি, আমি তো দেখলাম একটা মেয়ে। স্যার সাথে সাথে রেগে মেগে আমায় ধমক দিয়ে বললেন যে পাগল হলে নাকি, এই রাত দুপুরে মেয়ে মানুষ আসবে কোথা থেকে? তুমি কি নতুন কোনো নেশা টেশা আরম্ভ করেছো নাকি? ব্যাপারটা কি এটা বোঝার জন্য আমি তার পরের দিন সারা রাত জেগেছিলাম। ওই ভোর নাগাদ আমার একটু চোখটা লেগে যায়, তখন স্যারের ডাক আসে। তখন স্যারের ডাক শুনেই আমি আবার দৌড়ে বেরোই। দৌড়ে বেরিয়ে যেই আমি স্যারের ঘরে ঢুকতে যাব, অমনি দেখি যে একটা মেয়ে স্যারের যে ঘরটা আছে তার উত্তর দিকে গা ঘেঁষে জঙ্গলের দিকে দৌড়ে পালাচ্ছে। আমি তখন আর স্যারের ঘরে যাইনি, আমি সাথে সাথে সেই মেয়েটার পিছু নিই। মেয়েটা ওই অতটুকু সময়ের মধ্যে জঙ্গলের মধ্যে কত দূর বাদ যাবে, আর পালিয়ে যাবেটাই বা কোথায়? যেহেতু আমরা এখানেই থাকি, এখানেই কাজ করি, তাই এই জঙ্গলের প্রতিটা কোনায় আমার চেনা। চপ্পা চপ্পা করে চারিদিকে সার্চ করি, কিন্তু সেই মেয়ের নাম ও নিশান কোথাও পেলাম না। তখন না জানি আমার কি মনে হলো, আমি টর্চের লাইটটা একটু নিচ দিকে মানে মাটিতে ফেলে দেখি যে সেখানে জুতোর ছাপ রয়েছে, কিন্তু সেই জুতোর ছাপটা শুধু একার আমার, আর কোনো চিহ্ন নেই, না কোনো মানুষের না কোনো জানোয়ারের। কথাটা আমি আর রামচরণ স্যারের কানে দিইনি। এই বোমাইগুড়ির জঙ্গলে শুধুমাত্র আমরা দুজন প্রাণী থাকি, আর এই জঙ্গলের ব্যাপারে তো কম কাহিনী শুনিনি। একবার আমার বাবার কাছে শুনেছিলাম যে তার বাবা মানে আমার দাদু, তিনি নাকি পূর্ণিয়া থেকে কলাই বিক্রির টাকা নিয়ে পূর্ণিমার রাতে এই জঙ্গলের পথে আসছিলেন। তখন ওই যে দেখছেন না বট গাছটা,
হ্যাঁ, ওই বট গাছটার তলায় তিনি দেখেন কয়েকটা অতীব সুন্দরী মেয়ে হাত ধরাধরি করে নাচ করছে। লোকাল ভাষায় এদেরকে বলা হয় ডামরিয়া। অ্যাকচুয়ালি এরা এক একটা জিন পরি। ভূপাল বলে যে জানেন তো স্যার, তার পরের দিন আমি সিদ্ধান্ত নিই যে আজ আমি রামচরণ স্যারের কাছেই শোবো। তো আমি সারা রাত ঘুমাইনি, আমি স্যারের কাছে বসেছিলাম, রাত জেগে একটু কাজকর্ম করছিলাম। তো যেই ভোর হতে যাবে তার আগেটাই আমার হালকা চোখ লেগে যায়। তো হঠাৎ করে কোনো কিছু একটা নড়াচড়ার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়, মানে আমার চোখটা খুলে যায়। তখন হালকা লণ্ঠনের আলোতে, মানে আলো অন্ধকারে আমি যেটা দেখলাম যে কোনো একটা যে মেয়ে, মানে কোনো একটা মেয়ে মনে হচ্ছিল যেন গুটি সুটি পায়ে মাচার তলায় ঢোকার চেষ্টা করছে। সেই মেয়েটা যেন আমার দিকে তাকিয়ে হাসছিল। এমনকি আমি তার লম্বা কালো ঘন চুলও দেখেছি। যেই আমি টর্চটা এগিয়ে গিয়ে আমি দেখতে যাব, অমনি দেখি যে প্রত্যেক একটা সাদা কুকুর, সে বিশাল একটা বড় সাদা কুকুর ওই মাচার তল দিয়ে বেরিয়ে জঙ্গলের দিকে চলে গেল। শান্তনু স্যার মেলে লিখেছেন যে তার এই হুটোপুটি শব্দে রামচরণ কোনো রকমে জেগে যায় এবং সে কে কে করে চিৎকার করে ওঠে। তো ভূপাল বলে যে কিছু না স্যার, আমি এই মাত্র একটা সাদা কুকুর দেখলাম। তো এটা শুনে রামচরণ বাবু বলে যে সাদা কুকুর, তুমি ঠিক দেখেছো তো? কুকুরটা সাদা ছিল তো, কালো কুকুর নাই? তো এটা ভূপাল, মানে ভূপাল যে ছিল সে বলে আমায় যে আমি বুঝতে পারলাম না যে কুকুরটা সাদা না হয়ে যদি কালো হতো, না হলেই বা স্যারের কি সুবিধা হতো। যাই হোক, ভূপাল বলে যে তারপর তো রামচরণ বাবু দিব্যি ঘুমিয়ে পড়লেন, কিন্তু ভয় আর চিন্তায় আমি দু চোখের পাতা এক করতে পারিনি। তাই তারপর দিন একদম ভোর ভোর উঠে, জানি না আমার কি মনে হলো, আমি সেই মাচার তলটা খোঁজ করতে লাগলাম, মানে খুঁজছিলাম কিছু। তা করতে করতে আমি যেটা পেলাম তা হলো একগুচ্ছ ঘন কালো চুল। এটা একটা কুকুরের, মানে বিশেষ করে সাদা কুকুরের তো হতেই পারে না। এই লম্বা চুল, লম্বা ঘন কালো চুল একটা সাদা কুকুরের গা থেকে কোনো রকমই খুঁজতে পারে না। আর এই ঘটনার পর থেকে, মানে আগের রবিবার থেকে মোটামুটি আজ 2-3 দিন হলো রামচরণ স্যার খুব অদ্ভুত আচরণ করছে, মানে কিরকম একটা পাগলের মতো আচরণ করছে। তা দেখে আমার খুব ভয় করছে। মানে আমার শুধু মনে হচ্ছে যে এর পরে যদি আমার পালা হয় তবে কি হবে। শান্তনু স্যার লিখেছেন যে গল্পটা বেশ আষাঢ়ে, কিন্তু ওই যে লম্বা কালো একগুচ্ছ চুলটা, সেটা তো আমি নিজের হাতে ধরেছিলাম। তাহলে ঘটনাটা অবিশ্বাসেই বা করি কিভাবে? কিন্তু এই নির্জন জঙ্গলের পাশাপাশি কোনো গ্রাম অব্দি নেই। সন্ধ্যার পর বন্য পশুদের ভয়ে কোনো মানুষ অব্দি এখানে পা রাখে না, সেখানে একটা মেয়ে মানুষ তো অনেক দূরের কথা। আর যদি ভূপালের কথাটা সত্যি হয় তাহলে কিন্তু ব্যাপারটা বেশ রহস্যজনক। যদিও অতীতের অনেক রহস্য এই জঙ্গলে রয়েছে, তাই এই জঙ্গলে সবই সম্ভব। তাই শান্তনু স্যার তাদের ওই টেন্ট উঠিয়ে তাদেরকে নিয়ে যায় মেন অফিসে। তবে রামচরণ বাবুর অবস্থা কিন্তু ভালো ছিল না, তার অবস্থা দিন দিন আরো খারাপ হতে লাগলো। এবার বলি যে এই গল্পটা তো এখানেই ইতি হয়ে যেতে পারে, কিন্তু তা হয়নি। প্রকৃতির বুকে থাকা অপরূপ সৌন্দর্যে ভরপুর এই জঙ্গলটা ইচ্ছে হয়তো অন্যরকম ছিল। তাই কি সে গল্পটাকে এগিয়ে নিয়ে গেছিল এক মর্মান্তিক পরিণতির দিকে? হর হর মহাদেব।